যুদ্ধ মানে কি শুধুই গোলাবারুদ? যুদ্ধ মানে কি শুধুই ট্যাঙ্ক, বন্দুক কিংবা সীমা দখলের লড়াই? যুদ্ধ মানে কি শুধু বিবাদ, ঝগড়া, ধ্বংস? না, যুদ্ধ মানে একটি শিশুর ঘুম ভেঙে যাওয়া, একটি মায়ের নিঃশব্দ কান্না, আর একটি পরিবারের সমস্ত কিছু হারিয়ে যাওয়ার বাস্তব চিত্র। তবে এদিক থেকে দেখতে গেলে যারা যুদ্ধবাজ অর্থাৎ যুদ্ধর বাতাবরণ রচনা করেন তারা বেশিরভাগই কিন্তু দূরে কোনো নিরাপদ আশ্রয়ে থাকেন। আর যারা যুদ্ধ চায় না, যারা যুদ্ধকে প্রশ্রয় দেয় না, তারাই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝপথে আটকা পড়ে যায়। সমস্ত কিছু খুইয়ে তারা পথের ভিখারিতে পরিণত হয়। তাদের চলার আর কোনো পথ থাকে না, সব দিকেই তাদের বিপদ আর বিপদ। এই সকল বিপদকে চিহ্নিত করতেই আমরা আজকে একটি বাস্তবিক কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হলো আধুনিক যুগের বাস্তববাদী কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। এই কবিতাটি সত্যি বাস্তব সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি জীবন্ত দলিল। যুদ্ধ যে একটি পরিবার, একটি সমাজ কিংবা একটি দেশের মধ্যে কি নিষ্ঠুরভাবে অভিশাপ রূপে নেমে আসে, সেটাই কিন্তু আমরা এই কবিতায় পাব। কবিতার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে কবিতার উৎস সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। কবিতাটি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কবিতার 31তম কবিতা। আর এই কাব্যগ্রন্থে মোট 31টি কবিতাই ছিল, যার মধ্যে এটি শেষতম কবিতা, যেটি প্রকাশিত হয় 2004 সালে। আরেকটু জেনে রাখার বিষয় যে কবি শঙ্খ ঘোষ, যার প্রকৃত নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ, কুন্তক ছদ্মনামেও তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। এবার চলো আমরা কবিতার মূল বিষয়বস্তুতে চলে যাই। কবিতাটি শুরু হয়েছে এভাবে: আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাত, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এবার আমাদের এই জায়গাটায় জানতে হবে যে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে। আমাদের বলতে এখানে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ অর্থাৎ প্রান্তিক মানুষদের বোঝানো হয়েছে, যারা যুদ্ধের ফলে সমস্ত কিছু হারিয়ে আজকে পথের ভিখারিতে পরিণত। সমাজে কিছু স্বার্থলোভী বা স্বার্থবাদী মানুষ রয়েছেন, যারা নিজের স্বার্থকে পূরণ করার জন্য দুটি দেশ কিংবা দুটি জাতির মধ্যে যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামামূলক পরিস্থিতি তৈরি করে। এই যুদ্ধের ফলে তাদের হয়তো স্বার্থ সিদ্ধি হয়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে দেশের সাধারণ মানুষেরা। তারা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান হারিয়ে পথের ভিখারিতে পরিণত হয়। তাদের চলার আর কোনো পথ থাকে না, কারণ তারা যেদিকে পা বাড়ায় সেদিকেই তাদের বিপদ আর বিপদ। এই সকল বিপদকে চিহ্নিত করতেই কবি বলেছেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, মাথায় বোমারু, এই সমস্ত প্রতীকী পংক্তির মাধ্যমে। এবার পরের অংশে কি বলা আছে দেখো: আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শুধু এই যুদ্ধের ফলে যে এই সাধারণ মানুষের বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তা নয়, এই যুদ্ধের ফলে রেহাই পায়নি তাদের নিরীহ শিশুরাও। যুদ্ধের ফলে তারাও মারা পড়ে গেছে। তাদের মৃতদেহ যেখানে সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তাদের এই নিরীহ শিশুদের সব দেহ দেখে তাদেরই প্রতিনিধি হয়ে
কবি শঙ্খ ঘোষ আজকে আশঙ্কা প্রকাশ করেছেন, হয়তো আগামী দিনে এই যুদ্ধের ফলে তাদেরও এমন অবস্থা হতে পারে, তাদেরও হয়তো পৃথিবীর বুক থেকে এভাবে একসময় বিদায় নিতে হতে পারে। তাই এমন পরিস্থিতিতে তিনি নিস্তারের পথ হিসেবে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধমূলক পরিস্থিতিতে তাদের কি করা উচিত তার জন্য তিনি পথ দেখিয়ে বলেছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ এমন পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে কয়েকজন বেঁচে আছি, অর্থাৎ যুদ্ধের ফলে আমরা যে কয়েকজন বেঁচে আছি আমরা একত্রিতভাবে থাকি, কারণ একতার মধ্যেই বল লুকিয়ে আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কোনো বিপরীত শক্তি আমাদের কোনো কিছুই করতে পারবে না, যে কোনো বিপরীত শক্তির বিরুদ্ধে আমরা সহজেই রুখে দাঁড়াতে পারব। পরের স্তবকেই রয়েছে আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। প্রথমে আমাদের জানতে হবে যে ইতিহাস কি। ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি ইতিহাস হলো অতীতের কাহিনী, যেখানে রাজা মহারাজাদের নাম, তাদের যুদ্ধ, তাদের বিদ্রোহের কাহিনী, তাদের রাজ্য বিস্তারের কাহিনী লেখা থাকে। আর ইতিহাস সবসময় বিত্তবান দ্বারা পরিচালিত হয়ে থাকে, যেখানে সাধারণ মানুষের কোনো স্থান থাকে না। কারণ আমরা যদি এতদিনের পড়ে আসা ইতিহাস আমরা দেখব যে শুধুমাত্র রাজা মহারাজা এমনকি ধনীদের কথাই কিন্তু ইতিহাসে স্থান পেয়েছে, কোনো দরিদ্র নিরীহ মানুষের কথা স্থানে কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। তাই এক কথায় বলতে গেলে ইতিহাসের পাতায় তারা অবহেলিত থাকে। যে সাধারণ মানুষের দ্বারাই ইতিহাস তৈরি হয় তারাই কিন্তু ইতিহাসের পাতায় স্থান পায় না। ধরি যদিও বা ইতিহাসে তারা স্থান পায়, অর্থাৎ সাধারণ মানুষদের নিয়ে ইতিহাস লেখা হয়, তবুও কিন্তু তাদের প্রকৃত সত্য, তাদের আত্মবলিদানের কাহিনী কিন্তু ইতিহাসে তেমনভাবে তুলে ধরা হয় না। তাই বলছে যে তাদের ইতিহাস চোখ মুখ ঢাকা। যদি পরীক্ষায় আসে আমাদের ইতিহাস নেই কিংবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, তাহলে এভাবেই তোমরা লিখবে যে ইতিহাস বলতে বোঝায় অতীতের কোনো কাহিনী কিংবা ঘটনা, যেখানে স্থান পায় রাজা মহারাজাদের নাম, তাদের যুদ্ধবিগ্রহের কাহিনী, তাদের রাজ্য বিস্তারের কাহিনী। ইতিহাস পরিচালিত হয় বিত্তবানদের দ্বারা। যে ইতিহাস রচনার পিছনে সাধারণ মানুষের অবদান সবচেয়ে বেশি, সেই ইতিহাসের পাতায় কিন্তু তাদের স্থান দেওয়া হয় না, অর্থাৎ ইতিহাসের পাতায় তারা অবহেলিত থেকে যায়। তাই সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, কবি বলেছেন। এছাড়া পরের লাইনে বলেছেন অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই লাইনের ব্যাখ্যা আমাদের লিখতে হবে যে সাধারণ মানুষের নিয়ে যদি কোনোদিন ইতিহাস লেখা হয়, তবু কিন্তু সেই মানুষের প্রকৃত সত্যকে, তাদের আত্মবলিদানের কাহিনী ইতিহাসের পাতায় প্রকৃতভাবে কিন্তু তুলে ধরা হয় না। তাই ইতিহাসের পাতায় তাদের চোখ মুখ ঢাকা। ইতিহাসহীন এই সকল সাধারণ মানুষেরাই সমস্ত কিছু হারিয়ে, যুদ্ধের ফলে সমস্ত কিছু হারিয়ে আজকে পথের ভিখিরি হয়ে এদর ওদর ঘুরে বেড়ায়। তাদের দেখার মতো কেউ নেই, কোনো রাজনৈতিক শক্তি কিংবা বিত্তশালী মানুষ তাদের দিকে তাকায় না, তারা বেঁচে আছে নাকি তারা মরে গেছে। তাই পৃথিবী থাকা না থাকা তাদের পক্ষে উভয়ই সমান। তাই এমন পরিস্থিতিতে কবি সেই সকল সাধারণ মানুষদের বলেছেন যে চলো আমরা যে কয়েকজন বেঁচে রয়েছি, কারণ কবিও তো তাদেরই একজন প্রতিনিধি, তাই আমরা যে কয়েকজন বেঁচে রয়েছি আমরা নিজেদের মধ্যে বিবাদ হিংসা এগুলো ভুলে, জাতপাতের ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি। কারণ একটু আগেই বললাম একতার মধ্যেই বল, আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কোনো প্রতিশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না এবং যে কোনো প্রতিশক্তির বিরুদ্ধে আমরা সহজেই রুখে দাঁড়াতে পারব। আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা মনে করো এই কবিতার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে
আমি সেটা নিয়েও আগামী দিনে ভিডিও বানাবো এবং এই ভিডিওতে প্রত্যেকটা কবিতার লাইনের ব্যাখ্যা, অর্থাৎ যে সকল লাইন থেকে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা হিসেবে তোমাদের উত্তরগুলোকে আমি সাজিয়ে দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি আমার কাছে পড়তে চাও তাহলে আমার নিজস্ব টিউশনি সেন্টার আছে। তোমরা টিউশনি সেন্টারে আসলে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমার নিজস্ব তৈরি নোটস তোমাদের দেওয়া হবে।